অসাধারণ। আজ পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু এই কালারের কথা বলেনি বা ফাঁস করেনি। আমি ফাঁস করলাম। এটা কিন্তু কেউ করে না। কারণ করলে পরে ভিউ কমে যাবে। আর অনেকেই কালার ব্যবহার করে। প্রিয় বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। দেখুন এই গাঢ় কালো রংটা কোনো ফুড কালার না, কোনো কেমিক্যাল না, একদম প্রাকৃতিক নিজস্ব রং। লো ফ্লেমে ধীরে ধীরে কষানোর জাদুতে মশলা মাংসের ভেতরে ঢুকে গেছে একদম আত্মার গভীরে। ভেতরটা দেখুন, জুচি সফট পারফেক্ট। এটাই আসল অথেন্টিক চট্টগ্রামের কালাভুনা, যেটা একবার খেলে আর ভোলা যায় না। আজকে আমি দেখাবো কিভাবে ঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করবেন এই রেস্টুরেন্ট কোয়ালিটির কালাভুনা। পরিবার, বন্ধু, আত্মীয় সবাইকে তাক লাগিয়ে দিন। এখানে পরিষ্কার করা 2 কেজি গরুর মাংস আছে। আমি কালাভুনার জন্য নিয়েছি। আমি রেগুলার কাটের চেয়ে একটু বড় করে কাট করেছি। মেরিনেশনের জন্য একটা পাত্র নিয়েছি। পাত্রের ভেতরে সব মাংসগুলো দিয়ে দেবো। প্রথমে লবণ দিলাম স্বাদ অনুযায়ী। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, সামান্য হলুদ। হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না। হাফ কাপ কুচানো পেঁয়াজ, এটা গ্রেভি করতে সাহায্য করবে। কালাভুনার কিন্তু 3-4টি প্রাণ আছে। সেই প্রাণের ভেতরে এখানে ব্রেস্তা পড়ে। এটা আমি সরিষার তেল দিয়ে এই ব্রেস্তাটা করেছি। ব্রেস্তাটা ভেঙে ভেঙে নেব। ব্রেস্তা দিলে যেটা হবে, কালারটা অনেক সুন্দর হবে, স্বাদ করবে, ঘ্রাণ করবে। এখানে 1 কাপ সরিষার তেল আছে, যেটা দিয়ে আমি ব্রেস্তা করেছিলাম, সেটা দিয়ে দিলাম। কালাভুনা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হয়, তাহলে চট্টগ্রামের অথেন্টিক স্বাদ চলে আসবে। 2টো কালো এলাচ সুন্দর একটা ফ্লেভার দেবে, কালারটাও সুন্দর করবে। লং 8 থেকে 10টা, 4-5 টুকরা দারচিনি, এলাচ 8 থেকে 10টার মতো, তেজপাতা 3টা। এখন দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মরিচ পরিমাণ মতো, আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি। ধনের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ বা 2 চামচ যথেষ্ট। মৌরি বা মিষ্টি জিরা হাফ চামচ, বেশি দেওয়া যাবে না। হাফ চামচ 2 কেজির জন্য যথেষ্ট। আমি আধা থেতলা করে কালো গোলমরিচ নিয়েছি 1 চামচ, তারই কিছুটা দিয়েছি আর কিছুটা রেখেছি, পরে ব্যবহার করব। এরকম করে দিলে পরে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। জয়িত্রীর গুঁড়া পরিমাণ মতো, জয়ফলের গুঁড়া পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো। এখন কালাভুনার যে মেইন প্রাণ মশলা, সেটা দেব, রাঁধুনি মশলা। দেখুন বাজারে কিন্তু মুদির দোকান থেকে বড় বড় শপিং মলে পাওয়া যায়। এটা আমি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। 2 কেজির জন্য 1.5 চামচ থেকে 1 চামচ যথেষ্ট। আমি এখানে 1 চামচ দিয়েছি, পরে আরেকটু ব্যবহার করব। যেটা কালারটা আরো ডার্ক করবে, সুন্দর করবে, এখন সেটা দেব। এটা কিন্তু কেউ বলে না, আমি বলছি, কারণ এটা দিয়ে আমি রান্না করি, দেখি একদম অথেন্টিক কালার চলে আসে। আমি যে কালারের কথা বলেছিলাম, যে টেকনিকটা বড় বড় শেফেরা ফলো করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিতে দিতে বলছি। এখানে 1 চামচ চিনি আছে, সেই চিনির ভেতরে আমি হাফ চামচ পানি দিয়ে ক্যারামেলাইজ করে সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে যখন ধীরে ধীরে রান্না করব, তখন একদম ডার্ক ব্রাউন কালার চলে আসবে। আজ পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু এই কালারের কথা বলেনি বা ফাঁস করেনি। আমি ফাঁস করলাম। এটা কিন্তু কেউ করে না, কারণ করলে পরে ভিউ কমে যাবে। আর অনেকেই কালার ব্যবহার করে। আমি ফুড কালার ব্যবহার না করে ন্যাচারাল যে কালারটা, সেটা ব্যবহার করলাম, যেটা শরীরের জন্য কোনো ক্ষতিকারক না। এখন আমি মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে মেখে নেব। এখন এটা সময় ধরে মেখে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এভাবে সময় নিয়ে ধৈর্য ধরে 10-12 মিনিট মেখে নেব। যত ভালো করে মাখবো, তত গোস্তটা নরম হবে, সুন্দরভাবে মশলাগুলো ভিতরে ঢুকবে, খেতে ভালো হবে, জুসি হবে। একদম মাখতে মাখতে যেন আঠালো হয়, এরকম করতে হবে। আর যে কোনো রান্না ধৈর্য সহকারে রান্না করলে অবশ্যই ইনশাল্লাহ সেই রান্নার টেস্ট হতে বাধ্য। দেখে বুঝতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মেখে নিয়েছি। প্রত্যেকটা
মাংসের টুকরায় একদম মশলাগুলো লেগে লেগে আছে, একদম তেল তেল করছে। মাখতে মাখতে যখন দেখবেন নাকের কাছে একটা গন্ধ ভেসে আসবে, তখন ভাববেন যে একদম পারফেক্ট পদ্ধতিতে রান্না চলছে। কোন মেরিনেশনের পর্ব যদি সময় থাকে তাহলে সারা রাত রাখতে পারেন, আর যদি না থাকে তাহলে 4 ঘন্টা, তাও যদি হাতে না থাকে কমপক্ষে 1 ঘন্টা মেরিনেশন করে রাখতেই হবে। মেরিনেশন করলে যেটা হবে, মাংসের ভেতরে সমানভাবে মশলাগুলো ঢুকবে, খেতে ভালো হবে, মাংসটা জুসি জুসি হবে আর তাড়াতাড়ি রান্না হবে। আমি 3 থেকে 4 ঘন্টা রাখলাম, ফিরে এলাম 3 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি এটা মেরিনেশন করে রেখেছি, দেখেই বুঝতে পাচ্ছেন। যে পাত্রে রান্না করব পাত্রটা চুলায় বসে দিয়েছি, গরম হয়েছে। এখন মেরিনেশন করা মাংসগুলো সব ঢেলে দেবো। মাংস সব ঢেলে দিয়েছি, পাত্রে এখনো অনেক মশলা লেগে আছে। তো আমি 2টা কারণে এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। একটা কারণ মশলা অনেক লেগে আছে, আর একটা কারণ যেন চিনির সিরাপটা গলে যায়, সম্পূর্ণ জায়গায় সমানভাবে পৌঁছে যায়, কালারটা যেন সুন্দরভাবে হয়। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখনই কালারটা কত সুন্দর হয়েছে। তো এর ম্যাজিকটা আস্তে আস্তে দেখতে পাবেন। আমি সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। প্রথমে মিডিয়ামের চেয়ে উচ্চ আছে 8 থেকে 10 মিনিট রান্না করব। এতে মশলাগুলো সমানভাবে সব মাংসের গায়ে ছড়িয়ে যাবে, রান্নাটা অনেক সুস্বাদু হবে। ফিরে এলাম জাস্ট 12 মিনিট পরে। মাংস থেকে 12 মিনিটের মধ্যে কতটা পানি বেরিয়ে এসেছে। এখন সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, কিন্তু অনবরত নাড়তেই ছিলাম। তো এ পর্যায়ে আপনারা চাইলে 1 থেকে 2 চামচ ভিনেগার দিতে পারেন। এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে করে। তো আমার মাংসটা যেহেতু টাটকা, সেই জন্য আমি স্কিপ করে গেলাম। তবে বেশি দেওয়া যাবে না, কিন্তু 2 কেজিতে 1 থেকে 2 চামচ, বেশি দিলে টক হয়ে যাবে, মাংসর আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি জালটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করব আর কষাবো, নাড়াচাড়া করব আর কষাবো। ঢেকে দিলাম। ফিরে এলাম প্রায় 40 মিনিট পরে। বুদবুদনিটা দেখে বুঝতে পাচ্ছেন জালটা কত স্লোতে আছে। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি, মশলাগুলো সব গলে গেছে, পেঁয়াজগুলো সব গলে গেছে, গ্রেভি হতে ধরেছে, আর কালারটাও কিন্তু একটু পরিবর্তন হতে ধরেছে, দেখে বুঝতে পাচ্ছেন। তো এখনো কিন্তু আমার মনের মতো কালার আসেনি, সেই জন্য আরো অনেকটা সময় রান্না করতে হবে। আর আপনারা সবাই জানেন কালা ভুনা মানেই স্লো রান্না এবং লং টাইম রান্না করতে হয়, তারপরে মনের মতো কালার আসে, গ্রেভি আসে। তো সে পর্যন্ত এখন নাড়াচাড়া করে আমরা রান্না করব। আর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো এক্সট্রা পানি দেইনি, ওই পানিতেই রান্না করছি। যদি মনে করেন যে পানিটা শুকিয়ে গেছে, গোস্ত ভেদে অনেক সময় পানিটা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা অল্প অল্প করে গরম পানি দিয়ে রান্না করে মাংসটা সিদ্ধ করে নেব। ঢেকে দিয়ে নাড়াচাড়া করব আর রান্না করতে থাকবো। প্রায় আরো 40 মিনিট কষানোর পরে দেখতে পাচ্ছেন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, আর জালটা কিন্তু একদম লো আঁচে আছে, সেটা দেখে বুঝতে পাচ্ছেন। বুদবুদ গুলো খুবই ধীরে ধীরে উঠছে, কালারটা কিন্তু দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর প্রায় 70% কুক হয়ে গেছে। এই যে গরম পানি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একদম 1 কাপ পানি দিয়ে দেব। এই যে 1 কাপ পানি আমি দিয়ে দিলাম। 1 কাপের বেশি কিন্তু দেওয়া যাবে না, প্রয়োজনে আরো কম দিতে হবে, হাফ কাপ দিলাম। অল্প অল্প পানি দিয়ে এভাবে কষে নিতে হবে। আর আমরা সবাই জানি যে কালা ভুনা কিন্তু এভাবে ধীরে ধীরে রান্না করতে হয়, তাহলে কালারটা চলে আসে। ফিরে এলাম 1 ঘন্টা পরে, জাস্ট 1 ঘন্টা। আমার মোট 2 কাপ পানি লেগেছে, দেখে বুঝতে পাচ্ছেন কালারটা কতটা ডার্ক হতে চলেছে। তবে এখনো কিন্তু 100% কালার আসেনি। আমি জালটা বন্ধ করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। একটুও কিন্তু লাগেনি, দেখেন কত জুসি ভাবটা এখনই চলে এসেছে। দেখুন শুধু কালারটা দেখে গায়ে গায়ে কত সুন্দরভাবে মশলাগুলো ছিট হয়ে গেছে। এখন কালা ভুনার মেইন পর্বে চলে যাব। আর একটা পর্ব আছে, বিশেষ পর্ব, বাগার বা ফোড়ন।
সেটা দেওয়ার জন্য আমি কড়াই বসে দিয়েছি। আর এখানেও কিন্তু সরিষার তেলই দিতে হয়। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে 8-10টা শুকনো মরিচ আছে, কিছু আস্ত দিয়েছি, কিছু ভেঙে নিয়েছি, যেন ফ্লেভারটা আরো সুন্দর হয়, খেতে আরো একদম অথেন্টিক হয়। ফোড়নগুলো ধাপে ধাপে দিতে হবে, একটু নাড়াচাড়া করে নেব। মরিচের ফ্লেভারটা চলে এসেছে, এই পর্যায়ে 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম। রসুন কুচিটাও হালকা একটু ভেজে নেব। রসুনের হালকা ফ্লেভার চলে এসেছে, এখন 1 টেবিল চামচ আদা দিলাম। আদাটাও একটু ভেজে নেব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, এটাও একটু ভেজে নেব। সবকিছু সুন্দরভাবে কালার চলে এসেছে। মেইন মশলা দিচ্ছি, চামচ লাল সরিষা আছে, 1 চামচ সাদা সরিষা আছে, দিয়ে দিলাম। লাল সরিষাটা একটু ভাজ বেশি, ওই জন্য অল্প করে দিতে হবে। 10 সেকেন্ড নাড়ানাড়ি করে নেব, যেন সরিষাটা পুড়ে না যায়। এখন এখান থেকে একটু মাংস নিয়ে এর ভেতরে দিয়ে দেব, সঙ্গে সঙ্গে ঢেকে দেব, 1-2 মিনিট মতো রেখে দেব। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন কালা ভুনার ফিনিশিং টাচ দেব। সেই রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম, একটু গোলমরিচ উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এভাবে বাগারটা দেবেন, শেষ ফিনিশিংটা অসাধারণ লাগবে। 1 পিঞ্চ গরম মশলা দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম 6-7 মিনিটের জন্য। এর ভেতরে ফ্লেভার গুলো ছড়িয়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। ফিরে এলাম 6 মিনিট পরে। যা সুন্দর কালার, অসাধারণ। তো প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সুন্দরভাবে আমি সহজ উপকরণ দিয়ে, একদম বাসায় থাকা উপকরণ দিয়ে অথেন্টিক ভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা তৈরি করলাম। আপনারা এভাবে তৈরি করবেন, ঈদের দিনে নিজেরা খাবেন, মেহমানদেরকে খাওয়াবেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো খান, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।